বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। ইন্টারেস্টিং দুটি খবর। প্রথমত, কেন এনসিপি বিএনপিকে ছেড়ে জামাত ইসলামের জোটে আসলো? এনসিপি কিন্তু বিএনপিতে যাওয়ার কথা ছিল, একেবারে সব কিছু কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছিল। তারা বিএনপিতে যাবে, বিএনপির সাথে তারা ঘুটু করা শুরু করেছিল, যার কারণে কিন্তু জামাতকে তারা বিভিন্ন গালমন্দ করা শুরু করেছিল। জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার ইত্যাদি কথা বলছিল না? মনে আছে না আপনাদের? নাহিদ ইসলাম থেকে শুরু করে প্রত্যেকেই একের পর এক, তাসনিম যারা, সামান্তা শারমিন, প্রত্যেকেই কিন্তু জামাতের বিপক্ষে খুব কঠোরভাবে গালমন্দ করছিল। সেই এনসিপি হঠাৎ করে কেন জামাতে চলে আসলো, এটা আপনাদের জানার ইচ্ছা করে না? আপনি যে পার্টি করেন, যে দলই করেন, জামাতের কর্মীদের যে স্যাক্রিফাইস বা তাদের মধ্যে যে এই ইলেকশনের জন্য একটা মানে পাইতেই হবে, না পাইলে আমি নাই, আমি চলে যাবো, আমি খুন করে যাবো, আমি খারাপ করে যাবো, আমি স্বতন্ত্র দাঁড়িয়ে যাবো, নট দ্যাট। জামাত এগুলো করে নাই। আসসালামু আলাইকুম দর্শক, সকাল থেকে একটা সংবাদ আপনারা শুনছেন, বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে রহস্যর জন্ম নিচ্ছে। অনেকেই বলছে বেগম খালেদা জিয়া আজকে মারা যায়নি, বরং সে মারা গিয়েছে আজ থেকে 15 দিন আগে। হঠাৎ করে এমন গুঞ্জন কেন? আজকে যে নতুন তা কিন্তু নয়, এর আগে থেকে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক অনেকেই বলার চেষ্টা করছে বিএনপি একটা লাশের সাথে রাজনীতি করছে। আদৌ কি কথাগুলো সত্য নাকি গুজব? একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে একটা জিনিস সবচাইতে বেশি চলে, সেটা হলো গুজব। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জিনিস মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে পারে বাংলাদেশের জনগণ, এবং সত্যকে মিথ্যা বলে ঢেকে দিতে পারে বাংলাদেশের জনগণ। এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন, আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তো যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আজকে সেই সকাল থেকে ভাবছি, আজ পৃথিবী ছেড়ে চলে গেল এমন একজন মানুষ, যিনি রাজনীতিতে আসলে কি কি ভূমিকা রাখলেন না রাখলেন না, সেগুলি বারবার শুধু স্মৃতি আমাকে তাড়া করছে। কারণ আমি আমার জীবনের একেবারে তরুণ বয়সে, যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, ওই সময় বেগম খালেদা জিয়াকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি। আজকে তুলনা করে কাউকে মানে ছোট করব না, খাটো করব না, করতে চাইও না। কিন্তু দেখেন আল্লাহর কি মানুষের কি ভালোবাসা, মৃত্যু বড় এমন ভালোবাসা মানুষের সবার আসলে ভাগ্যে জোটে না। বেগম খালেদা জিয়ার আজকে দলমত নির্বিশেষে ভালোবাসা। বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাকে কারাগারে ঢুকতে হয়েছে এই বাংলাদেশে মাটিতে, এবং কে ঢুকালেন? শেখ হাসিনা আর দল আওয়ামী লীগ সরকার। কত বড় অন্যায়! এরশাদ বিরোধী আন্দোলন, 2 নেত্রীর আহ্বানে সারা দেশের মানুষ সেটি পতন ঘটালো। তারপর ঘটনা প্রবাহে রাজনৈতিক তিক্ততার সংঘাতে এমন দাঁড়ালো, অন্তত লম্বা সময় পেয়েছিল শেখ হাসিনা, কিন্তু সেটা ছিল তিক্ততা আর প্রতিহিংসায় ভরপুর। তার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে ঢুকলেন, অসুস্থ হলেন, চিকিৎসা পেলেন না। আমার বারবার একটা কথা জানতে ইচ্ছা করে, বেগম খালেদা জিয়া যে কত রাগ, ক্ষোভ বা তিক্ততা, এটা কিন্তু কখনো ওনার মুখ দিয়ে মানে প্রকাশ পায়নি। এত বড় পরিবর্তনের পরও যখন সেই পরিবর্তনের উপর দাঁড়িয়ে সবাই উৎসব করছে, ভাঙচুর করছে, জ্বালাও পোড়াও করছে, তখন খালেদা জিয়া শান্তির কথা বলছেন। তার পুত্র তারেক রহমানও বলছেন কোনো সহিংসতা না। এখনো পর্যন্ত দেখেন তারেক রহমান ঐক্যের কথা বলছেন, শান্তির কথা বলছেন, সমৃদ্ধির কথা বলছেন। ওই মার কাট জ্বালাও পোড়াও এই কথা কিন্তু তার মুখে নেই। একইভাবে বেগম খালেদা জিয়াও কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করা, কোনো এই সুযোগে কটূক্তি করা, কোনো কিছু কিন্তু করছেন না। সেজন্য আমার জানতে ইচ্ছা করে, বেগম খালেদা জিয়া কি মৃত্যুর আগে সবাইকে ক্ষমা করে গেছেন নাকি জাননি? আমরা জানি না, আমি জানি না। বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের যদি কেউ থাকেন, হয়তো তারা জানতে পারেন তিনি বলে যেতে পেরেছিলেন কিনা।
তিনি ক্ষমা করলেন নাকি কাউকে কাউকে ক্ষমা করেননি। কারণ অন্তত শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন খালেদা জিয়ার সাথে, একেবারেই উচিত হয়নি। শেখ হাসিনা যখন ক্ষমতার তুঙ্গে, তখনও আওয়ামী লীগের অনেক নেতাকে আফসোস করতে জেনেছি যে দরকার ছিল না, কোনোভাবেই দরকার ছিল না এই আচরণটা। যদি সুযোগও দিতেন খালেদা জিয়াকে যে যান চিকিৎসা করে আসেন, নাও ফিরলে কি আসে যেত? তিনি তো তার এই বয়সে তিনি তার ছেলের কাছেই থাকতেন, এটাই তো। কিন্তু সেটুকু করার সাহস রাখেননি বা সেটা করেননি। এত হিংসা, এত হিংস্র মনোবৃত্তি নিয়ে একজন নেত্রী আজকে দিল্লিতে পালিয়েছেন, আর একজন নেত্রী মুখে কোনো এই পতনের অর্থাৎ তার যে ক্ষোভের যে অবসান ঘটলো, তার যে তৃপ্তি মানে ঢেকুর তোলা, প্রকাশ করা, নিন্দা করা, কোনো কিছু করলেন না। নীরবে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই ঘটনা প্রভাবটা, এই মূল্যায়নটা কি আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে, নেতারা আছেন, তারা কি মূল্যায়ন করবেন? তারা কি তুলনা করতে পারবেন? তাদের নেত্রীর যে ভাষণগুলো তো এখনো আছে, প্রতিদিন তো শুনি মরে তো না, বয়স তো কম হলো না, কান্নাকাটি করে লাভ কি? এই যে কথাবার্তাগুলো এখনো রেকর্ডে আছে, ইউটিউবে আছে, সার্চ দেন যে উক্তিগুলো। তার বিপরীতে শেখ হাসিনার ব্যাপারে কোনো উক্তি আছে কিনা? কিচ্ছু নাই, অথচ করতে পারতেন। ছোট ছোট বাচ্চারা যারা দুদিন এখনো রাজনীতিতে আসেনি, তারা যেসব অশালীন অশ্রব্য ভাষা ব্যবহার করছে, খালেদা জিয়া এত বড় দলের নেত্রী এবং যার প্রধান টার্গেট ছিলেন তিনি নিজে, তাকে করা হয়েছিল। আজকে তার মুখে কোনো মৃত্যুর আগে আমরা একটা শব্দ শুনি নাই। একটা সত্য কাহন আছে, রাজনীতি, যুদ্ধ আর প্রেম, এখানে কোনো শেষ কথা নাই। এটা সবাই জানেন, এটা আমি নতুন করে কিছু বললাম না। এই রাজনীতির মাঠটা এমন পিচ্ছিল যে এখানে কোনো শেষ কথা নাই। ভোটের রাজনীতিতে যখন মনোনয়ন দেওয়া হয়, তখন দেখবেন আপনারা আমাদের এই কন্টিনেন্টালে, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মিয়ানমার, এইসব দেশে যখন এই মানে ইলেকশন আসে এবং নমিনেশন দেওয়া হয়, তখন কিন্তু প্রচুর খুন খারাপি, যুদ্ধ, এইটা ঝগড়া বিবাদ, রাহাজানি হইতেই থাকে এই নমিনেশন নিয়ে। এটা একটা চিরাচরিত নিয়ম। ইউরোপেও হয়, এখানে মারামারি কাটাকাটি, যুদ্ধ হয় না, কিন্তু মন খারাপ হয়। আমি এখানেও দেখছি, সুইডেনেও দেখছি, যখন মনে করেন যে প্রার্থীটা যোগ্য, তার চেয়ে একটু কম যোগ্য মানুষকে যখন সেই দল, যার মানে ম্যান পাওয়ারের মতামত অনুযায়ী তাকে দেওয়া হয়, তখন যাকে দেওয়া হয় না তার মনটা খারাপ হয়। সে আইসাইয়া ওই ফেসবুকে দাঁড়াইয়া বা আপনার জনসমক্ষে যা বলে আমি খুব খুশি চলে দিছে, আমি আমার জান দিয়ে ফেলাবো, এমন ঘটনা নাই। যদি কেউ থাকে, যদি সুইডেনে কেউ দেখে থাকেন, আমরা জানাই, আমি দেখি নাই আমার এই যতদিন আমি সুইডেনে আছি। যে আমাদের মূল প্রসঙ্গ সুইডেন না, মূল প্রসঙ্গ বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে যেটা আমূল পরিবর্তন নিয়ে আসলো জামাত ইসলামী, জামাত ইসলামের কর্মীরা বা জামাত ইসলামের নেতারা, সেটা ইতিহাস হয়ে থাকবে। মানে এটাকে বলা যায় জামাত একটা গেম চেঞ্জ করে ফেলাইছে, মানে পলিটিক্যাল গেম চেঞ্জার জামাত ইসলামী। এবং তার এই নীতির জন্য মনে হয় জামাত অবশ্যই আগামী নির্বাচনে জয়ী হবেন। এটা আমার হিসাব না, এটা অন্যান্য যারা অ্যানালিস্ট আছেন তারাই বলে বেড়াইতেছেন। কারণ যে মহত্বতা জামাত দেখাইছে, জামাতের কর্মীরা দেখাচ্ছে, জামাতের নেতারা দেখাচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। আপনি যেভাবেই বলেন, আপনি যে পার্টি করেন, যে দলই করেন, জামাতের কর্মীদের যে স্যাক্রিফাইস বা তাদের মধ্যে যে এই ইলেকশনের জন্য একটা মানে পাইতেই হবে, না পাইলে আমি নাই, আমি চলে যাবো, আমি খুন করে যাবো, আমি খারাপ করে যাবো, আমি স্বতন্ত্র দাঁড়িয়ে যাবো, নট দ্যাট। জামাত এগুলো করে নাই। একটা দুইটা না ভাইয়া, একটা দুইটা না, শত শত প্রমাণ জামাত ইসলাম দিয়ে দিচ্ছে। এই গতকালকে যে ভোটের নির্বাচনে প্রার্থিতা দাখিলের শেষ দিন ছিল, গতকালকেই আপনারা জানেন, এবং ওখানে যখন সমস্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা তালিকা দিয়েছে, তারপর যে নাটকগুলো বাংলাদেশে হয়েছে, যে ঘটনাগুলো বাংলাদেশে হয়েছে, এর অনেকগুলো আপনারা জানেন। আমি ছোট ছোট 2-4টা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। যারা দেখেন নাই, যারা দেখছেন তারা হয়তো স্কিপ করতে পারেন। এখানে বলে রাখি, অনেকে বলতেছে জামাতে 10 দলীয় জোট, ভুল। জামাতের 11 দলীয় জোট। জামাতের জোট 11 দলীয়। 8টি হলো ইসলামিক মনোভাবাপন্ন, 9 নম্বর হলো এনসিপি, 10 নম্বর হলো এলডিপি, 11 নম্বর হলো এবি পার্টি। এই 11 দলীয় জোট। প্রথমেই বলি নাহিদ ইসলামকে নিয়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের জোট থেকে, 11 দলীয় জোট থেকে ঢাকা 11 নমিনেটেড হয়েছে। ওইখানে অ্যাকচুয়ালি ছিলেন জামাতের অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশ্বাস করবেন, উনি হাস্যজ্জ্বল মুখে নাহিদকে বরণ করে নিয়েছে। উনি সরে গেছে, অথচ ভদ্রলোক বিগত 1.5 বছর এলাকায় ঘুরছে। আপনারা ওনার ফেসবুকে যা দেখবেন, বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা ঘুরতেছে। 1 বছর যাবৎ উনি জনসংযোগ করতেছে, জামাত থেকে সিলেকশন করবে এবং আল্লাহর রহমতে পাশ করবে। কিন্তু উপর মহল থেকে যখন অর্ডার আসলো যে না, এইখানে নাহিদ দাঁড়াবে, উনি এত সুন্দর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সরে গেলেন, যেটা দেখলে আপনি আবেগ আপ্লুত হয়ে যাবেন। দেখে আসেন অ্যাডভোকেট আতিকুর রহমানের ফেসবুকে যে। তারপর আসেন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দেবিদ্বার 4 নাকি, 1 মিনিট দেখে নিই, মনে থাকে না ভাই। হ্যাঁ, কুমিল্লা দেবিদ্বার 4 হাসনাত আব্দুল্লাহ। এইখানেও জামাতের প্রার্থী, আপনারা জানেন সাইফুল ইসলাম শহীদ নামে জামাত প্রার্থী ছিল। এই জামাত প্রার্থীকে সাথে নিয়ে নমিনেশন জমা দিছে হাসনাত আব্দুল্লাহ। এটাও কি সম্ভব?
সম্ভব, জামাতের দ্বারাই সম্ভব। এই সমস্ত ঘটনা দেখলেই মনে হয় বিজয়ের পথে চলছে জামায়াত ইসলাম। এটাও সম্ভব হয়ে গেছে যে যে প্রার্থী এতদিন এই দেবীর দ্বারে নিজেকে প্রচার প্রসার করতেছিল যে আমি জামাত ইসলাম থেকে দাঁড়াইতেছি, আমার আপনারা ভোট দিয়া জামাতকে জয়যুক্ত করবেন, আমাকে জয়যুক্ত করবেন, সেই ভদ্রলোক নিজে হাসনাত আব্দুল্লাহকে হাতে ধরে নিয়া সেই নির্বাচনে কমিশনে যায় তার হাসনাত আব্দুল্লাহর নমিনেশন পেপার জমা দিচ্ছে। ওইখানে কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন কিছু বট বাইরা বলতেছে উনার তো মন খারাপ কেন, আপনাকে ভাবসাবে মনে হয় উনি রাত বাই করে আসবে, হি 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 করে না। আরে ভাই, ওনার মন খারাপ তো আপনি চেহারা চুপচাপ থাকলে মানুষের মন খারাপ হয়। ওনার যদি মন সত্যি সত্যিই খারাপ হতো উনি তো ওখানে আসতেন না। উনি বলতেন যে আমার যাওয়ার দরকার হাসান ভাই আপনি যান, তাই নয় কি? উনি গেছেন, হয়তো চুপচাপ আছেন। ওখানে দুই একটা শট এখন ফেসবুকে আপলোড করে বলতে দেখেন দেবিদ্বারের জামাতের প্রার্থীর মনটা কত খারাপ। এগুলো বট বাহিনী যে করেন জানি ভাই, এগুলো করে কিছুই হবে না, জামাতকে রুখতে পারবেন না। জামাত যেভাবে এগোচ্ছে সবার খবর আছে। এটিএম আজম খান জামাতের প্রার্থী, রংপুর 4, বহুদিন যাবৎ সেও প্রচার প্রচারণা করছে, সে কনফার্ম সেই পেয়ে যাবে সিটটা, মানে তাকিয়ে দেওয়া হবে নমিনেশন, এইভাবেই কথাবার্তা চলছিল। সেইখানে আজকে জোটের পর, জোট থেকে ডিসিশন হয়েছে আক্তার হোসেনকে, এনসিপির আক্তার হোসেনকে সেখানে নমিনেশন দেওয়া হবে। সেইখানেও আক্তার হোসেনকে দেওয়ার পর জামাতের প্রার্থী এখানে কোনো রকম উচ্চবাচ্য করে নাই এবং কোনো রকম বিদ্রোহ করে নাই, কোনো রকম, বরঞ্চ চুপচাপ সে সরে গেছে এবং সে দোয়া করতেছে এইখানে যেন পাস করে। এই হলো জামাতের স্টাইল। এই স্টাইল কি আপনারা ভাই বুকে হাত দিয়ে বলেন আজ পর্যন্ত দেখছেন? যারা ইলেকশন তো অনেক দেখেনি না এই জেনারেশনের, যারা ইলেকশন দেখছেন এর আগে, যারা খোঁজ খবর রাখেন, তারা একটু বুকে হাত দিয়ে বলেন তো এরকম কোনো ঘটনা ঘটছে কখনো? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত তখন কোনো খবরে ছিল না, অন্য কোনো দলের জাতীয় পার্টি হোক, যে ওনাদের কোনো প্রার্থী যাকে দেওয়া হয়েছিল 1 বছর আগে থেকে কথা দেওয়া হয়েছিল তাকে বাদ দিয়ে অন্যজনকে যখন দিয়েছে, সে সেই নতুন প্রার্থীকে সাদরে সম্ভাষণ জানিয়েছে এবং তার জন্য দোয়া প্রার্থনা করছে? নাই, এমন ঘটনা নাই। আপনারা যে যেভাবে বুঝান না কেন। এবার সে ঢাকা 13, এখানে দেওয়া হয়েছে মামুনুল হক সাহেবকে। উনি তো এই 8 দলীয় জোট, 11 দলীয় জোটের একজন। মামুনুল হক সাহেবকে যখন দেওয়া হয়েছে তখন অলরেডি জামাতের ওইখানে প্রার্থী ছিল মামুনুল হকের বিপরীতে মুবারক হোসেন সাহেব। মুবারক হোসেন সাহেবকে সরিয়ে দিয়ে মামুনুল হক সাহেবকে দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের। মুবারক হোসেন সাহেব সসম্মানে মেনে নিয়েছে। এখানে তারা না, জামাতের যারা ছিল প্রার্থিতা হিসাবে, তারা যখন দেখে যে আমাকে দলীয় প্রধান থেকে বা দল থেকে বলা হচ্ছে তুমি সরে যাও, তোমার জায়গায় XYZ, সেটা হেফাজত থেকে আসুক, চরমনের পীর সাহেব এখান থেকে আসুক, বা এনসিপি থেকে আসুক, বা এলডিপি থেকে আসুক, বা এবি পার্টি থেকে আসুক, আস্ক, তারা জিজ্ঞাসাও করে কাকে দিচ্ছেন। উপর থেকে অর্ডার আসছে, বাস উনি ছেড়ে দিচ্ছেন এবং খুব খুশি মনে ছেড়ে দিচ্ছেন। তাদের কথা হলো যে আমরা একদিনের রাজনীতি করতে আসি না, আমি জামাত করি, আমি জামাতের সাথে সারা জীবন আছি, সারা জীবন জামাতের সাথে থাকবো। সুতরাং জামাতের উচ্চমহল থেকে যে অর্ডারটা দেওয়া হবে আমি সেটাই মানবো। বলেন ভাই, এই ধরনের রাজনীতি বাংলাদেশে আপনারা এর আগে দেখছেন কিনা? সত্যি করে বলেন, মিথ্যা কথা বলার দরকার নেই। যদি না দেখে থাকেন এইবার দেখালেন। সেম ঘটনা পঞ্চগড় 1, সার্জিস আলমের জায়গা। সার্জিস আলমের এই পঞ্চগড় 1-এ জামাতের প্রার্থী যিনি ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন সাহেব সসম্মানে ছেড়ে দিয়েছে। কার জন্য? সার্জিসের জন্য। কয়টা বলবো রে ভাই, এগুলো বললে সারাদিনও শেষ হবে না। কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটছে হবিগঞ্জ 4। আপনারা জানেন এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম এর আগে, আপনারা অনেকে দেখছেন, যেটাকে নিয়ে ওই শাহেদ আলম মানে বিলালী আলম বেশ সমালোচনা করছিল। সেখানে জামাতের যে প্রার্থীতা ছিল প্রথম, জামাতের আমির মুখলেসুর রহমান সাহেব ওখানে প্রার্থীতা ছিলেন। সেইখানে জামাতে ইসলাম আমার দেশের একজন মানে সাংবাদিক মিস্টার নোমানকে প্রার্থিতা করছে। ওটা একটা ভিডিও করছিলাম। তখন ওই যে জামাতের যে আমির যিনি ছেড়ে দিয়েছেন নোমানের জন্য, উনি দোয়া করছেন, উনি নিজে একটা মিটিং করছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সবার সাথে পরিচয় করে দিয়েছেন। সেই নোমানের জায়গায় আজকে আবার নতুন করে নোমানকে বাদ দেওয়া হয়েছে। দেখেন, জামাতের আমিরকে বাদ দিয়ে জামাতের অন্য প্রার্থী দেওয়া হয়েছে মিস্টার নোমানকে, জার্নালিস্ট নোমানকে। সেখানে নোমানকে বাদ দিয়ে আজকে দেওয়া হয়েছে খেলাফতে মজলিসের আব্দুল কাদের সাহেবকে। মানে জামাতের প্রথম যে ক্যান্ডিডেট তাকে বাদ দিয়ে জামাতের সেকেন্ড ক্যান্ডিডেট দেওয়া হলো। প্রথম ক্যান্ডিডেট সানন্দ ইসলাম মেনে নিল, সেকেন্ড ক্যান্ডিডেট জার্নালিস্ট নোমানকে বাদ দিয়ে এখন খেলাফতে মজলিস থেকে আব্দুল কাদের সাহেবকে দেওয়া হলো। নোমান সাহেব সদর পেরে রেখে দিচ্ছে, কোনো রকম আপত্তি করেন এবং উনি বিরাট বড় স্ট্যাটাস দিচ্ছেন যে আমি তারপর আপনাদের সাথে আছি, যারা আমার জন্য এতদিন খাটছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবার আপনারা যারা আমার জন্য এতদিন নিজের পকেটের পয়সা দিয়ে চা খাওয়াইছেন, বিস্কিট খাওয়াইছেন, তারা আবার কাদের সাহেবের জন্য করেন। আমরা সবাই জামাতকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের প্রতিনিধিকে ভালোবাসি, সে যেই আসুক, হেফাজতে ইসলাম আসুক আর যেই আসুক, জোট থেকে এসছে। সুতরাং এইখানে দুইটা পরিবর্তন চলে আসছে। এবার যদি আমি একটু আলোচনা করি আরেকটা বড় দল বিএনপি, একটু এক্সাম্পল দিতেই হয়, নাহলে তো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেক তো শুনলাম সবাই তো এরকম করে, সবাই এরকম করে না। আমি যদি বিএনপির দিকে একটু তাকাই, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের যে রুবিন ফারহানা ম্যাডাম, বিএনপির একজন অত্যন্ত ভোকাল একজন মানুষ, অত্যন্ত পরিচিত, অত্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে তার। সে বিএনপির সময় 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, এটা আপনারা সবাই জানেন। সে এবার ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে আশা করেছিল, প্রথম দফায় তাকে দেওয়া হয়নি, সেকেন্ড দফায়ও সে ওয়েট করেছে। সেকেন্ড দফায় ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে বিএনপি কোনো নিজস্ব দলীয় প্রার্থী দেয়নি, তারা জমিয়তে ইসলামীর জুনায়েদ আল হাবিব সাহেবকে সেখানে নমিনেশন দিয়ে দিয়েছে।
রুবিন ফারহানাকে প্রথম 237 জনের মধ্যে যখন দেওয়া হয়নি তখন অনেকেই আশা করতেছিলেন হয়তোবা দ্বিতীয় দফায় রুবিন ফারহানাকে দেওয়া হবে, কারণ বিএনপি থেকে ওইখানে রুবিন ফারহানা একমাত্র মানে ফিটেস্ট প্রার্থী, কারণ তার অতীত ব্যাকগ্রাউন্ড তাই বলে। কিন্তু সেখানে তাকে না দিয়ে জুনায়েদ আল হাবিবকে দেওয়া হয়েছে, তাদের সাথে জোট গ্রহণ করা জমিয়াতে ইসলাম বাংলাদেশের একজনকে। কিন্তু রুবিন ফারহানা মেনে নেয় না। এতক্ষণ যাদের গল্প করলাম, এতগুলো গল্প যে করলাম, জামাতের অমুকে বাদ দিয়ে তমুককে দিছে, তমুককে বাদ দিয়ে তমুককে, সবাই সানন্দে গ্রহণ করছে, রুবিন ফারহানা ম্যাডাম মাইনে নিতে পারে নাই। উনি স্বতন্ত্র ইলেকশন করবেন, উনি নমিনেশন পেপার আছে জমা দিয়ে দিয়েছেন। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।